আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক, আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস নিব। তো পদার্থবিজ্ঞান ক্লাসটা আজকে যে অধ্যায় নিয়ে ক্লাস নেব তা হলো তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায়ের বল শিরোনামে অধ্যায়টির কিছু আলোচনা করছিলাম, যে বল কি, বলের প্রকারভেদ এবং বলের একক কি, বলের মাত্রা নির্ণয়, বলের একক নির্ণয়, বল কি ধরনের রাশি, এ সকল তথ্য নিয়ে আলোচনা করছি। আজ আমি এর ধারাবাহিকতায় পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো নিউটনের গতীয় সূত্র। তো নিউটনের গতীয় সূত্র নিয়ে আমরা এখন কথা বলবো। তো নিউটনের গতীয় সূত্র হলো তিনটি। প্রথম সূত্রটি হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সামনে অগ্রসর হতে থাকে। তাহলে প্রথম সূত্রটা আমাদের অধ্যায় বল। নিউটনের প্রথম গতীয় সূত্র হলো বাহ্যিক কোনো বল, অর্থাৎ বাহ্যিক শব্দ মানে কি বোঝায়? বাহ্যিক শব্দ মানে হলো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ দেখো, বাহ্যিক কোনো বল, বাহ্যিক শব্দটা মানে হচ্ছে বাইরে থেকে কোনো বল। বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে কি সামনে অগ্রসর হবে। যার এক্সাম্পল দেখো, তো আমার হাতে মার্কারটা আছে, এই মার্কারটার উপর যদি আমি বল প্রয়োগ না করি তাহলে আমি কিন্তু লিখতে পারবো না। এই যে বাহ্যিক শব্দটা লিখলাম আমি এখানে, এই বাহ্যিক শব্দটা লিখতে পারতাম না। বল প্রয়োগ করার ফলে কিন্তু আমি লিখতে পারছি। যদি বল প্রয়োগ না করতাম তাহলে ধরো আমি বল প্রয়োগ করে ধরে রাখলাম, বল প্রয়োগ করে যে কোনো জায়গায় রেখে দেবো, স্থির জায়গায় স্থির থাকবে সে। যেমন নদীর স্রোত, নদীর মধ্যে স্রোত হচ্ছে, এই স্রোতের মধ্যে তুমি যদি বল প্রয়োগ না করো, কোথায় বাঁধ সৃষ্টি না করো, তাহলে তুমি স্রোত আটকাতে পারবে না। যার ফলে স্রোত তার গতিতেই চলতে থাকবে যদি তুমি বল প্রয়োগ না করো। যার কারণে বলা হয় যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে কি চলতে থাকবে। যেমন অর্থাৎ যদি তার আদি বেগ যদি ইউ হয়, যেমন আমরা কোনো বস্তুর প্রারম্ভিক বেগটাকে কি বলি? আদি বেগ। এই আদি বেগটা যদি ইউ হয় তাহলে তার শেষ বেগও কি হবে? শেষ বেগটাও কি সমান হবে। অর্থাৎ আদি বেগ যা হবে শেষ বেগ তা হবে। আদি বেগ যদি তার 36 কিলোমিটার পার আওয়ার হয় ঘন্টায়, গতিবেগ যদি 36 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে তার শেষ বেগও হবে কি 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে ঘন্টায় তার 36 কিলোমিটার পার আওয়ার যাবে। তাহলে দেখা যাচ্ছে আদি বেগ যা তার শেষ বেগও কি তা। এখন যদি এখানে বাধা সৃষ্টি করি তাহলে তার আদিবেগ যদি 36 হয় তাহলে শেষ বেগ কখনো বাড়তে পারে আবার কখনো কি কমতে পারে। আমরা জানি কোনো শেষ বেগ কমে যায়, কখন কোথায় কোনো বস্তু যাচ্ছে একই গতিতে যাওয়ার পর সে হঠাৎ কোথায় ধাক্কা খেলো, বাধা খেলো, তখন তার শেষ বেগ কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো কখনো শেষ বেগ বাড়ে, কখনো শেষ বেগ কি আবার কমে, যদি বল প্রয়োগ করা হয় এই ক্ষেত্রে। আর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে আমাদের এখানে 36 যে কিলোমিটার আদিবেগ 36 কিলোমিটার এবং শেষ বেগও কি হবে 36 কিলোমিটার, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন ঘটবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নিউটনের গতীয় প্রথম সূত্রটি। দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের হার। নিউটন দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিক ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। এটা হচ্ছে আমাদের নিউটনের গতীয় দ্বিতীয় সূত্রটি। অর্থাৎ আমি সূত্রটা একটু বিশ্লেষণ করি তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। দ্বিতীয় সূত্রটি বলছে কি বস্তুর ভরবেগের পরিবর্তন হার। তাহলে ভরবেগ, আগে আমাদেরকে ভরবেগ শব্দটা জানতে হবে। ভরবেগ কি? ভরবেগের পরিবর্তন বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখন দেখো ভরবেগের পরিবর্তন ভর ইন্টু ব্যাগ, তাহলে যেমন এম হচ্ছে ভর
আর ইউ হচ্ছে তার বেগ, এটাকে বলি আমরা আদি বেগ। এটাকে কি বলা হয়? আদি বেগ। তাহলে এম ইউ এটা হচ্ছে একটা ভরবেগ, তারপর হচ্ছে এম বি এটা হচ্ছে তার একটা ভরবেগ। তাহলে এটা হচ্ছে তার আদি মানে শেষ ভরবেগ, আর এটা হচ্ছে তার আদি ভরবেগ। তাহলে দেখো ভরবেগটাকে আমরা বিশ্লেষণ করলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ। তাহলে খেয়াল করো সূত্রটা বলছে কি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে পরিবর্তন আমরা কি জানি? শেষ বেগ থেকে তার আদি বেগ মাইনাস। শেষ বেগ থেকে আদি বেগের মধ্যে যে পার্থক্যটা তাই হলো তার ভরবেগের পরিবর্তন। তাহলে আদি ভরবেগ এবং আদি শেষ বেগ, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এই দুটার পরিবর্তনটাই হলো কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন হবে কি? এম বি মাইনাস এম ইউ, এম বি মাইনাস কি? এম ইউ। অর্থাৎ আমরা জানি পরিবর্তনটা ঘটানো হয় তার সর্বোচ্চ বেগের থেকে সর্বনিম্ন বেগ। তাহলে এখানে আমরা যদি স্থির বস্তু হয় দেখো, তাহলে আদি বেগ 0 হয়, শেষ বেগ একটা বেগ নিয়ে সে কাজ সম্পূর্ণ করলো, তাহলে এক্ষেত্রে শেষ বেগ বেশি। তাহলে আমরা দেখতেছি এম বি মাইনাস এম ইউ, আদি ভরবেগ কম এবং শেষ ভরবেগ বেশি, যার কোনো ভরবেগের পরিবর্তন হচ্ছে কি? এম বি মাইনাস এম ইউ। এখন যদি বলা হয় টির সময় ভরবেগের পরিবর্তন, তাহলে কি দাঁড়াবে? টির সময়ে ভরবেগের পরিবর্তন, টির সময়ে ভরবেগের পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন কি হবে? এম বি মাইনাস এম ইউ। তাহলে যদি একক সময়ে ভরবেগের কি পরিবর্তন হবে? একক সময় হলে কমে যাবে, তো কমলে কি হবে? এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এখন আমাকে বলছি কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমি হার পেয়ে গেলাম, পরিবর্তনের হার এখানে লিখতে পারো, পরিবর্তনের হার পেয়ে গেলাম এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই সেন্টেন্সটা আমরা বিশ্লেষণ করে ফেললাম। পরবর্তী কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এই যে ভরবেগের পরিবর্তনটা, এটা তার বলের সাথে কি হবে? সমানুপাতিক হবে। অর্থাৎ বল বৃদ্ধি পেলে ভরবেগের পরিবর্তন হারও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এটা কিভাবে লিখতে পারি আমরা? এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার যদি বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পাইলে পরিবর্তন এটাও কি বৃদ্ধি পাবে। সমানুপাতিক, একটা বৃদ্ধি পেলে অপরটা অটোমেটিক কি বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সমানুপাতিক ধর্ম। আর যদি ব্যস্ত অনুপাতিক বলে, তাহলে একটা বৃদ্ধি পেলে অপরটি কি হবে? হ্রাস পাবে। এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক, আর সমানুপাতিতে বৃদ্ধি পাবে। তাহলে দেখো এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তাহলে ভরবেগ পরিবর্তন হারের সাথে তার বলের ব্যাস সমানুপাতিক। বল যেদিক ক্রিয়া করবে, বস্তুর ভরবেগ পরিবর্তন কি হবে? সেদিকে ঘটবে। অর্থাৎ বল যা করবে ব্যাগের দিকও সেদিকে কি পরিবর্তন ঘটবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে দেখি, আমরা পাই এফ সমানুপাতিক, এখান থেকে যদি আমি এম কমন নিই তাহলে থাকে কি? বি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে বি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা এই যে বি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা আমরা গতি দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম যে বস্তুর ভরবেগ বস্তুর ব্যাগের পরিবর্তন হার, ব্যাগের পরিবর্তন হারটাই কি? তার ত্বরণ। তাহলে আমরা বি মাইনাস ইউ ডিভাইডেড টি ইকুয়াল কি লিখতে পারি? তাহলে এম বি মাইনাস ইউ ডিভাইডেড টি ইকুয়াল এ। তাহলে আমাদেরকে দাঁড়ায় এখানে এফ সমানুপাতিক এম এ। এটাই হলো নিউটনের দ্বিতীয় সূত্র। অর্থাৎ নিউটন দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যে দিক ক্রিয়া করবে, বস্তুর ভরবেগ পরিবর্তন সেদিকেই ঘটবে। এই যে সূত্রটা, এই সূত্রটির গাণিতিক রূপ হলো আমাদের এফ সমানুপাতিক এম এ। আমি আবারও সূত্রটা বলি যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার, তাহলে ভরবেগের পরিবর্তন আমরা বুঝি আদি ভরবেগ এম ইউ এবং শেষ ভরবেগ এম বি, এই দুটোর পরিবর্তন হলো এম বি মাইনাস এম ইউ। যদি একক, সেটা হচ্ছে টি সময়ের পরিবর্তন। এটার কি পরিবর্তন? টি সময়ের পরিবর্তন। একক যদি বলি আমি একক সময়ের পরিবর্তন হার কেমন হবে, তাহলে হয়ে দাঁড়াবে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এটা হচ্ছে একক সময়ের পরিবর্তন হার।
তারা আমাকে সূত্রটা বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে পরিবর্তন হার পেয়েছি আমি mv মাইনাস mu ডিভাইডেড টি, এটার সাথে তার বলের সমানুপাতিক। তো বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। এখন ভরবেগ পরিবর্তন যেদিক ঘটবে ব্যাগের পরিবর্তন বলের পরিবর্তন যেদিক হবে, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিক ক্রিয়া করবে, এবারে বলের পরিবর্তন যেদিকে করবে ভরবেগের পরিবর্তন কি ওই একই দিকেই ঘটবে। এরপর আমরা ক্যালকুলেশন করে যে সূত্রটা পেলাম F সমানুপাতিক ma, এটা হলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটির গাণিতিক রূপ। এবার আসো নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কি বলছে? নিউটনের তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই কি একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন এখানে প্রতিক্রিয়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া বোঝাচ্ছে যে ধরো তুমি এটাকে সহজে বোঝানো যায়, এই ধরো পি একটি বস্তু এদিকে যাচ্ছে, এখানে কিউ আরেকটা এবং কিউ বস্তুও যাচ্ছে এদিক থেকে। পি একটি বস্তু যাচ্ছে ধরো U1 ব্যাগ নিয়ে, আর কিউ বস্তুটি U2 ব্যাগ নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে এখন U1 এর গতিবেগ বেশি, ধরো এটা হলো 36 কিলোমিটার পার আওয়ার, আর এটা হলো 20 কিলোমিটার পার আওয়ার। এখন পি বস্তুটি যাচ্ছে এবং কিউ বস্তুটি যাচ্ছে, যাতে যাতে দেখুন পি বস্তুটি যখন কিউ বস্তুর গতি বেশি না, এখন যদি কিউ বস্তুটি যদি এখানে থাকে, পি বস্তু যদি পিছে থাকে, তাহলে কিউ বস্তুটা কি পি বস্তুটা কি কিউ বস্তুকে ধাক্কা দিবে না? কারণ গতিবেগ কার বেশি? 36 কিলোমিটার। একই রাস্তা দিয়ে তারা দুজনে যাচ্ছে, এখন কিউ বস্তু যাচ্ছে ইউ বস্তু যাচ্ছে, ফলে কি যার গতিবেগ বেশি সে তার বিপরীত যার গতিবেগ কম তাকে ধাক্কা দিয়ে সামনে সে অগ্রসর হয়ে যাবে। এখানে তার গতিবেগ U2 গতিবেগ এখানে আছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে পিছে আছে 36 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে যাচ্ছে, সে একে তো আসা যেহেতু তার গতিবেগ বেশি তাহলে তাকে ধাক্কা দিবে। এখন সে যখন ধাক্কা দিবে, এই যে ধাক্কা দেওয়াটা এটাই হচ্ছে আমার কি ক্রিয়াবল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটাই হচ্ছে আমার ক্রিয়াবল। এই কারণে এটাকে আমরা বলি, এই বলটাকে বলি F1। এখন এই 36 কিলোমিটার পার আওয়ার ব্যাগে যখন বস্তুটাকে কিউ বস্তুটাকে ধাক্কা দিবে, কিউ বস্তুটা আবার কি ধাক্কা দিলে সে একটা যে প্রতিক্রিয়া দেখাবে, ওই যে প্রতিক্রিয়া দেওয়াটা সেও কি উল্টো তাকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে কিউ বস্তুটি আরেকটা কি বল কাজ করবে, যে বলটা কাজ করে ওই বলটা তার বলের বিপরীত, কার বলে পি বস্তুর বলের বিপরীত কাজ করবে, তাহলে সে বলবে F2 বল, অর্থাৎ ইকুয়াল তখন তার বিপরীত বল কাজ করবে। তাহলে F1 ইকুয়াল তখন কি দাঁড়াবে -F2। তাহলে এখান থেকে আমাদের নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আরো সহজ এক্সাম্পল, তোমরা যে রাস্তা দিয়ে হাঁটো, এই হাঁটার সময় তোমরা দেখতে পাও, তোমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটার পরে তুমি যখন পাটা পেলো, তখন যে পাটা ফেলতেছো এটা হচ্ছে তোমার ক্রিয়াবল। আর মাটি তোমাকে যে বল, মাটি তোমাকে বাধা দিচ্ছে বিদায় তুমি সামনে অগ্রসর হচ্ছ, আর মাটি বাধা দেওয়ার কারণে মাটির যে বলটা দিচ্ছে তোমাকে ওটা হলো তার প্রতিক্রিয়া বল, অর্থাৎ তোমার বলের বিপরীতে সে কাজ করে। তাহলে এটা হলো আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে যে বিপরীতে কাজ করবে সে প্রতিক্রিয়া বল, আর যে সরাসরি কাজ করবে সে হলো আমাদের ক্রিয়া বল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে এটাই পেলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা নিউটনের তিনটি সূত্র পাইলাম। তিনটি সূত্রের মধ্যে প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে কি সামনে অগ্রসর হবে। 2 নম্বর বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিক ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। 3 নম্বর সূত্র পড়ছি আমরা প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে প্রতিপাদন করা হয়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রর গাণিতিক প্রমাণ করার পর আমরা একটা সমীকরণ পাই F = ma। এটা হচ্ছে তার গাণিতিক পরবর্তী সমীকরণ রূপ এটা, কিন্তু তার গাণিতিক রূপ যেটা ওটা হচ্ছে F সমানুপাতিক সূত্রের ma। পরবর্তী এটাকে সমাধান করব আমরা, এটাকে সমাধান করে আমরা যেটা পাই F = ma।
এই এফ ইকুয়াল এম এর থেকে এখন আমরা প্রমাণ করব বি ইকুয়াল ইউ, বি ইকুয়াল ইউ, অর্থাৎ তার শেষ ভাগ ইউ ইকুয়াল বি, ইউ ইকুয়াল বি, অর্থাৎ তার শেষ ভাগ যা হবে তার আদি ভাগও কি তাই হবে। এই সূত্রটা এখন আমরা প্রমাণ করবো। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আর কোন সূত্র থেকে প্রমাণ করব? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এবার আসো এফ ইকুয়াল এম এ। তাহলে এফ ইকুয়াল এম এ যদি আমরা দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র হতে পায় এফ ইকুয়াল কি এম এ। তাহলে বাই এফ ইকুয়াল এম, এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মানে কি ব্যাগের পরিবর্তনের হার, অর্থাৎ বি মাইনাস ইউ ডিভাইডেড টি, বা এফ ইকুয়াল এম বি মাইনাস ইউ, এই টিটা যদি আর গুণ করে দেয় তাহলে এফ টি। তাহলে এফ টি ইকুয়াল কি হলো এম ইন্টু বি মাইনাস ইউ। এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা, প্রথম সূত্রটা হলো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহ্যিক যদি বল প্রয়োগ না করি তাহলে এক্ষেত্রে তার বল কি শূন্য। তাহলে এক্ষেত্রে বল যদি শূন্য হয় এফ ইকুয়াল জিরো। এটা কারণ হলো বাহ্যিক বল যদি প্রয়োগ না করলে, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না। তাহলে বাহ্যিক বল যদি প্রয়োগ না করি তাহলে তার বল কি হবে শূন্য হবে। তাহলে দাঁড়াবে শূন্য ইন্টু টি ইকুয়াল এম ইন্টু বি মাইনাস ইউ। তাহলে ইকুয়াল দ্বারা জিরো ইকুয়াল এম বি মাইনাস ইউ। তাহলে ইন্টু এম ইন্টু বি মাইনাস ইউ ইকুয়াল জিরো, বা বি মাইনাস ইউ ইকুয়াল জিরো, এম নট ইকুয়াল জিরো। দেখো অনেকেই এই এমটাকে এদিকে ভাগ নিয়ে আসে এটার মান জিরো দিয়ে দেয়, কিন্তু কখনোই ভর কি হয় না শূন্য হয় না। তাই আমরা এম এর মান কি দিতে পারবো না, জিরো দেওয়া যাবে না। তাহলে জিরো যদি আমরা এমটাকে এদিকে নিয়ে আসি, অনেকে ক্যালকুলেশন করে এমন যে এম ইন্টু বি মাইনাস ইউ ইকুয়াল জিরো। তাহলে যেহেতু একাধিক রাশির গুণফল শূন্য, তাহলে প্রত্যেকটা রাশির মানে কি হবে শূন্য হবে। তাহলে অনেকে এটাকে এইভাবে বানায় এম ইকুয়াল জিরো, আবার বি মাইনাস ইকুয়ালও জিরো। কিন্তু এম ইকুয়াল জিরো হবে না, কারণ বস্তুর ভর কখনোই কি হবে না শূন্য হবে না। যার কারণে আমরা বি মাইনাস ইকুয়াল জিরো, এম নট ইকুয়াল জিরো, অর্থাৎ বস্তুর ভর কখনো শূন্য হয় না। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বি ইকুয়াল ইউ, অর্থাৎ আদি বেগ যা হবে শেষ বেগও তা, শেষ বেগ যা হবে আদি বেগও তা। তাহলে এটা হলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন, অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা প্রথম সূত্র তৈরি করি, অর্থাৎ এফ থেকে আমরা তৈরি করলাম বি ইকুয়াল ইউ অথবা ইউ ইকুয়াল বি। এবার আসো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের গাণিতিক প্রুফ হলো আমাদের এফ সমানুপাতিক এম এ। এখন এফ সমানুপাতিক এম এ, এখান থেকে আমরা কিভাবে এফ ইকুয়াল এম এ এটা প্রতিপাদনটা করবো, অর্থাৎ নিউটনের গতি দ্বিতীয় সূত্র দিয়ে প্রতিপাদন করবো। এখন নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে বিষয়টা জানতে হবে যে আদি ভরবেগ সম্পর্কে, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম যে আদি ভরবেগ, আদি ভরবেগ হলো এম ইউ এবং শেষ ভরবেগ হলো এম বি। তাহলে ভরবেগের পরিবর্তন টি সময়ে ভরবেগের পরিবর্তন হলো এম বি মাইনাস এম ইউ। কারণ টি সময় ভরবেগের পরিবর্তন কি এম বি মাইনাস এম ইউ। কারণ আমরা জানি সর্বোচ্চ ব্যাগের থেকে তার সর্বনিম্ন ব্যাগের বিয়োগ করলে যে পরিবর্তনটা হয় ওটাকে আমরা পরিবর্তন, যে মানটা পাই ওটাই হচ্ছে কি তাদের মধ্যে পরিবর্তন, অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ব্যাগ বিয়োগ। তাহলে একক সময়ে তাদের অবস্থান কি দাঁড়াবে, একক সময়ে ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এখন এখান থেকে আমি যদি এম কমন নেই তাহলে আমাকে দাঁড়ায় কি বি মাইনাস ইউ ডিভাইডেড টি, টি ইকুয়াল এম ইন্টু এ। এখন আমাকে নিউটনের সূত্রটা হলো কি বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযোজিত বলের সাথে সমানুপাতিক, অর্থাৎ যেটা আমরা জানি এফ সমানুপাতিক এম এ। তাহলে বলের সাথে তার ভরবেগের পরিবর্তন কি সমানুপাতিক। তাহলে বা এফ সমানুপাতিকটা উঠে যদি আমরা কি একটা ধ্রুবক মান নিয়ে নিলাম, ধ্রুবক এম এ। এখন এটাকে যদি আমি সমীকরণ নাম্বার 1 দেই
তাহলে এখন এখানে একটু খেয়াল করো, যদি আমি ওয়ান বলের মান ওয়ান, প্রত্যেকটি পদের মান প্রচলিত প্রতীকের মান যদি আমি এখানে ওয়ান ব্যবহার করি, তাহলে কে এর আমি একটা মান পেয়ে যাই, যেটাকে কে ইকুয়াল আমরা তখন কি পাবো ওয়ান। অর্থাৎ যদি আমি কে এফ ইকুয়াল 1 নিউটন এবং এম ইকুয়াল 1 কেজি, এ ইকুয়াল 1 ms ইনভার্স 2 হয় দাঁড়ায়, তাহলে আমাদের কে এর মান কি হয়? এই মানগুলি যদি আমি 1 নং সমীকরণে বসাই, উপরোক্ত মানগুলি কোথায় বসাবো? 1 নং সমীকরণে যদি বসাই দেই, তাহলে আমার দাঁড়াবে এফ ইকুয়াল দাঁড়াবে 1 ইকুয়াল কে ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ সুতরাং কে ইকুয়াল কত কি দাঁড়ায় 1। এখন কে এর মানটা আবার একে বসাই দাও, কে এর মান যদি আমরা একে বসাই, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে এফ ইকুয়াল কি দাঁড়াবে 1 ইন্টু এম এ, সুতরাং এফ ইকুয়াল এম এ। তাহলে এখানে দেখা যাচ্ছে নিউটনের গাণিতিক থিম যেটা এফ সমানুপাতিক এম এ, এখান থেকেই কিন্তু আমি প্রমাণ করলাম এফ ইকুয়াল এম এ। তাহলে অনেকে মনে করে, অনেকেই বলে যে স্যার নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা কি, তো অনেকে সরাসরি বলে দেয় যে স্যার গাণিতিক রূপটা এফ ইকুয়াল এম এ। না, এটা তৈরি করা হয়েছে। তোমাকে যখন প্রশ্নের গাণিতিক প্রমাণটা ব্যাখ্যাটা চাবে, তখন তোমার ব্যাখ্যা আসবে এটা এফ ইকুয়াল এফ সমানুপাতিক এম এ। আর যখন গাণিতিক ভাবে প্রমাণ রূপটা চাবে, তখন তুমি বলবা যে এফ ইকুয়াল এম এ। যদি তোমাকে কখনো প্রশ্নের মধ্যে আসে যে নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখে বিবৃতি করো, দ্বিতীয় সূত্রটি বিবৃতি করে ব্যাখ্যা করো, তাহলে তুমি কিন্তু এইভাবে এই পর্যন্ত লিখতে হবে এফ সমানুপাতিক এম এ, এটাই বিবৃতি পর্যন্ত, বিবৃতি ব্যাখ্যা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আসবে। কেউ যদি এটা লেখে, এই ক্ষেত্রে তার হবে প্রমাণ, এটা হচ্ছে তার প্রমাণ রূপ, এটা হচ্ছে তার কি প্রমাণ রূপ আমরা সমীকরণ প্রমাণ করব। তাহলে আজকে আমরা যে বিষয়গুলি জানলাম, যে নিউটনের 3টি সূত্র এবং নিউটনের 3টি সূত্রের মধ্যে আবার দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন এবং কি দ্বিতীয় সূত্র গাণিতিক রূপ থেকে তার সরাসরি যে সমীকরণের রূপটা, ওই রূপে আনার যে সমীকরণটা, ওটা আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। তো তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দে, বাড়ির কাজগুলি তোমরা বাসায় করে নিয়ে আসবে। বাড়ির কাজটি হলো একটাই দিব বাড়ির কাজ, নিউটনের তৃতীয় সূত্রটি লিখে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আর নিউটনের তৃতীয় সূত্রটি লিখে ব্যাখ্যা করো। তৃতীয় সূত্রটা তো প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি হলো নিউটনের তৃতীয় সূত্রটি। তো এই ছিল তোমাদের আজকের বাড়ির কাজটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে ভরবেগ সংরক্ষণের সূত্র এবং কিছু গাণিতিক সমাধান আছে, আমাদের গাণিতিক প্রমাণ আছে, ওগুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।